হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2025-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 10 আলোচনা করছি, পেজ নম্বর 222। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেবো। একে দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, কোন কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক? উত্তর হবে জলের। এটা চোখ বন্ধ করে তোমরা উত্তর করবে। এরপর দুয়ের কোশ্চেন, অভিকর্ষ না থাকলে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয়? অবশ্যই পরিচালন, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো, জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয়, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। ধাতু জ্বালায় যে গ্যাসকে পুড়িয়ে প্রচুর তাপ সৃষ্টি করা হয় তা হলো অ্যাসিটিলিন। এর উত্তর। চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়, এটা একটু খেয়াল রাখবে। দেখো, বরফ যখন কঠিন থেকে তরলে পরিণত হয় তখন আয়তনে কমে, তাই চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যাবে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে যে পদ্ধতিতে তা হলো বিকিরণ, অর্থাৎ সি এর উত্তর সঠিক। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? উত্তর হবে এখানের মধ্যে চিনি জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। এরপরে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো ক্যাথোডে হাইড্রোজেন, অ্যানোডে অক্সিজেন। অ্যানোডের অ থেকে অক্সিজেনের অ মনে রাখবে, তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে ক্যাথোডে হাইড্রোজেন। ডি এর উত্তর সঠিক। ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন একটি প্রাকৃতিক তড়িৎ কোষ হলো, উত্তর হবে বজ্রপাত, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর আমরা দুয়ের দাগটা দেখে নেবো। দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, তাপ পরিমাপের এসআই একক কি? তাপ পরিমাপের এসআই একক হচ্ছে জুল। তাহলে এখানে আমরা জুলটা লিখে দিলাম। শূন্যস্থান পূরণ করতে বলেছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রভাবক হলো আলো, তাহলে এক্ষেত্রে আলোটা উত্তর হচ্ছে। এরপর দেখো, সত্য মিথ্যা করতে বলেছে। অ্যামোনিয়াম ক্লোরাইডে জল দিলে তাপ উৎপন্ন হয়, এটা মিথ্যা দিয়েছে, কারণ অ্যামোনিয়াম ক্লোরাইডে জল দিলে সেটা তাপগ্রাহী একটা ভৌত পরিবর্তন, অর্থাৎ তাপ শোষিত হয়। 1 ক্যালোরির সংজ্ঞা লিখতে বলেছে, চলো দেখে নেব। দেখো, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সি বাড়াতে যে পরিমাণ তাপ লাগবে তাকে 1 ক্যালোরি তাপ বলে। এরপর দেখো, হাইড্রোজেন গঠিত একটি যৌগের নাম লেখো যার তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। অবশ্যই সোডিয়াম হাইড্রাইড লিখবে বা ক্যালসিয়াম হাইড্রাইডও তোমরা লিখতে পারো। এরপর দেখো, নতুন কেনা সাইকেলের রিং চকচকে থাকে, ধীরে ধীরে তারা ঔজ্জ্বল্য কমে যায় কেন? কারণ সাইকেলের রিং সাধারণত লোহার তৈরি, লোহার উপর জলীয় বাষ্প বা প্রকৃতির যে জলীয় বাষ্প আছে সেটা হচ্ছে মরচে সৃষ্টি করে, অর্থাৎ মরচের জন্য তার ঔজ্জ্বল্য নষ্ট হচ্ছে। মরচে ধরা এই প্রাকৃতিক কারণের জন্যই হচ্ছে সাইকেলের রিংটা কি হয়ে যাচ্ছে, ঔজ্জ্বল্য কমে যাচ্ছে। এরপরে যে কোশ্চেন দেখো, লোহার উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? দেখো, ক্যাথোডে যাতে প্রলেপ দেবো সেটা হচ্ছে ক্যাথোড, তাহলে লোহারটা হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করব, আর লোহাটা ক্যাথোড। আর এক্ষেত্রে নিকেলের প্রলেপ দিচ্ছি, নিকেলটা হচ্ছে অ্যানোড। একটু খেয়াল রাখবে, লোহাটা ক্যাথোড আর অ্যানোড হচ্ছে নিকেল। তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কি বেড়ে যায়? এটা ভুল দিয়েছে, তরলের স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে তরলের উপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক কমে যাবে। এরপর দেখে নেব 3-এর দাগে কি দিয়েছে। বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম হলে এসআইতে এর মান কত? দেখো, 80 ক্যালোরি পার গ্রামকে আমি জুল পার কেজিতে কনভার্ট করব। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 জুল, তাহলে 80 গুণিত 4.2 জুল করলাম, আর গ্রামটাকে কিলোগ্রামেতে প্রকাশ করলাম 1/1000 কিগ্রা। তাহলে 80 গুণিত 42/10 গুণিত 1000 হয়ে গেল। এখানে 0 0 কেটে দিলাম, তাহলে গুণ করলে কত আসছে? 33,000। সরি, এখানে কটা শূন্য হবে? 1 2 3টে, 1 2 3টে, আর এটাকে গুণ করো, আর 2 6 3 4 32 33। তার মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,36,000 জুল পার কেজি। এরপরে যে কোশ্চেন দিয়েছে, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তার আগে পরিচালন স্রোত কাকে বলে দেখে নেবো বই থেকে। দেখো, তরল বা গ্যাসের গরম অংশ তুলনামূলকভাবে হালকা বলে ওপরে ওঠে ও ঠান্ডা অংশ ভারী বলে নিচে নামে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় তাকে পরিচালন স্রোত বলে। দেখো, বাষ্পায়ন তরলের উপরিতল থেকে হয় আর স্ফুটন তরলের সমগ্র তল থেকে হয়। বাষ্পায়নের যে কোনো উষ্ণতাতেই বাষ্পায়ন সম্ভব, আর স্ফুটন শুধুমাত্র একটি নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। বাষ্পায়ন নিঃশব্দে ধীরে ধীরে হয়, স্ফুটন সশব্দে দ্রুত হারে হয়। বাষ্পায়ন যে কোনো চাপে ঘটতে পারে। তরলের উপরে থাকা বাষ্পের চাপ যখন বাইরের বায়ুচাপের সমান হয় সেই বিশেষ শর্তেই স্ফুটন হয়। এরপরে যে কোশ্চেন দিয়েছে, 30 ডিগ্রি সি উষ্ণতার 200 গ্রাম জলের সঙ্গে 80 ডিগ্রি সি উষ্ণতার 800 গ্রাম জল মেশানো হলো, জলের অন্তিম উষ্ণতা কত হবে? ধরি অন্তিম উষ্ণতা টি ডিগ্রি সি হচ্ছে, 200 গ্রাম জল দ্বারা গৃহীত তাপ কত হবে? এমএসটি, অর্থাৎ 200 গুণিত 1 গুণিত টি মাইনাস 20 ক্যালোরি হবে। আর আর এখানে 800 গ্রাম
জল দ্বারা বর্জিত তাপ কত হবে? বর্জিত এটা হ্রস্বই করবে। তাপ হচ্ছে এমএসটি, অর্থাৎ 800 গুণিত 1 গুণিত 80 মাইনাস টি। যেহেতু গৃহীত তাপ আর বর্জিত তাপ দুটোই সমান, তাই দুটোকে সমান করে দেবো। এখান থেকে দেখো প্রথমে 200 দিয়ে 800 কে কেটে 4 করে দিয়েছি। এরপর দেখো টি মাইনাস 20 সমান 4 দিয়ে গুণ করলে 320 মাইনাস 40 আসছে। তাহলে টি প্লাস 40 সমান কত? 320 প্লাস 20, অর্থাৎ 5টি সমান 340। সেক্ষেত্রে টি এর মান কত আসছে? 68, অর্থাৎ অন্তিম উষ্ণতা হচ্ছে 68 ডিগ্রি সি। এরপর দেখে নেবো কি দিয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। সমীকরণ সহ একটি তাপশোষী একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। দেখো প্রথমে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড মাইনাস তাপ হচ্ছে, এটা একটা তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। এখানে চুনাপাত্র ও পোড়াচুনের বিক্রিয়ার ফলে পরিবেশ থেকে তাপ শোষিত হচ্ছে, তাই এটি একটি তাপশোষী রাসায়নিক বিক্রিয়া। আর অপরদিকে কার্বনকে যদি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ উৎপন্ন হয়। এখানে কার্বনের দহনের ফলে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপ মুক্ত হচ্ছে, তাই এটি একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। এরপর দেখো এখানে জারক বিজারক দ্রব্যের নাম লিখতে বলেছে। প্রথমে দেখো MnO2 থেকে MnCl তৈরি হচ্ছে, যেহেতু অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাই এটা বিজারণ। তাহলে MnO2 যেহেতু বিজারণ, নিজেই বিজারিত হচ্ছে, অন্যকে জারিত করছে। কাকে জারিত করছে? না HCl-কে। HCl-কে জারিত করে ক্লোরিন তৈরি করেছে, অর্থাৎ MnO2 জারক পদার্থ, অপরদিকে HCl হচ্ছে বিজারক পদার্থ। দ্বিতীয় বিক্রিয়াটা দেখে নাও। Cl2 প্লাস HBr থেকে HCl প্লাস Br2 তৈরি হচ্ছে। এখানে Cl2 যেহেতু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে তাই এটা বিজারিত হচ্ছে, আর HBr থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে তাই এটা জারণ ঘটছে, অর্থাৎ Cl2 এখানে জারক আর HBr এখানে বিজারক। এরপর 3 নম্বর বিক্রিয়া দেখো। কিউপ্রিক অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, ধাতব কপার আর জল তৈরি হচ্ছে। কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাই এটা বিজারণ, আর হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে তাই এটা জারণ। দেখো কিউপ্রিক অক্সাইড হচ্ছে জারক আর হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ। পানীয় জল ও সমুদ্রের জলের মধ্যে কোনটি অধিক তড়িৎ প্রবাহী? যুক্তিসহ ব্যাখ্যা দিতে বলেছে। দেখো সমুদ্রের জলে অধিক তড়িৎ পরিবাহী, কারণ সমুদ্রের জলে ক্লোরাইড গঠিত লবণ যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড থাকায় বেশি আয়নিত হয়, ফলে বেশি তড়িৎ পরিবাহী হয়। অপরপক্ষে সাধারণ জল কম আয়নিত হয়, তাই সেক্ষেত্রে তড়িৎ পরিবাহী কম হয়। এর পরের কোশ্চেন দেখো, তড়িৎ লেপন কি এর উদ্দেশ্য চেয়েছে। দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর ওপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলে। এর উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি, স্থায়িত্ব বৃদ্ধি ও মরচে নিবারণ করা। এরপর যে কোশ্চেন দিয়েছে, তীব্র তড়িৎ বিশ্লেষণ মৃদু তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? উদাহরণ দিতে বলেছে। দেখো যে সমস্ত পদার্থ জলের দ্রবীভূত অবস্থায় কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাকে মৃদু তড়িৎ বিশ্লেষণ বলে, যেমন অ্যাসিটিক অ্যাসিড। আর যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে তাকে তীব্র তড়িৎ বিশ্লেষণ বলে, যেমন NaCl, H2SO4 ইত্যাদি। এর পরের যে কোশ্চেনটা আছে, গলিত ম্যাগনেসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াগুলি লিখতে বলেছে। দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্রথমে ম্যাগনেসিয়াম 2 প্লাস আর প্লাস 2Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। ক্যাথোড বিক্রিয়া, যেহেতু ম্যাগনেসিয়াম 2 প্লাস ক্যাথোডে যাবে, ক্যাটায়ন যেহেতু ক্যাথোডে গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু তৈরি করছে। আর অ্যানোড বিক্রিয়া কি হচ্ছে? দুখানা অ্যানায়ন, অর্থাৎ দুটো Cl মাইনাস আয়ন অ্যানোডে গিয়ে দুখানা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু তৈরি করছে। দুটো ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করছে। এর পরের যে কোশ্চেনটা আছে, গ্যালভানাইজেশন কাকে বলে? দেখে নেব। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে, আর ওই লোহাকে গ্যালভানাইজড লোহা বা জিঙ্ক প্রলিপ্ত লোহা বলে। এরপরে যে কোশ্চেন দিয়েছে, তড়িৎ স্ফুলিঙ্গ কিভাবে সৃষ্টি হয়? দৈনন্দিন জীবনে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টির একটি উদাহরণ দিতে বলেছে। এখানে দেখো কি হচ্ছে, দুটো তার পরস্পর থেকে যখনই ছাড়িয়ে নেওয়া হয় ঠিক তখনই তড়িৎ স্ফুলিঙ্গ হয়, অর্থাৎ কোনো সুইচে চাপতে গিয়ে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হতে পারে। বৈদ্যুতিক পোস্টে যেখানে দুটো তার জোড়া আছে সেখানেও তড়িৎ ফুলকি দেখা যায়। জোরে হাওয়া বইছে যখন তখনই এই ফুলকি দেখার সম্ভাবনা বেশি। রাতে বিদ্যুৎ চালিত রেলগাড়িতেও এই ধরনের তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, যেখানে রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তার ছুঁয়ে আছে সেই পেন্টোগ্রাফ চলার সময় গাড়িতে ঝাঁকুনি হলে পেন্টোগ্রাফ যেই ওপরের তার থেকে একটু ছাড়িয়ে যায় তখনই এই জোড়ালো আলো দেখা যায়। এগুলো সবই কিন্তু তড়িতের ফুলকি। এরপর চলে আসবো বজ্র নিরোধক এর একটি কাজ লিখতে বলেছে। দেখো বজ্র নিরোধকটা তোমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে। এটা কাজটা হচ্ছে বজ্রপাত থেকে বাড়ি ও বাড়ির মধ্যে বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করা। এরপর চলে আসবো লাইফ সায়েন্স পার্টে। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। চাষের জমির উপর একটি সাধারণ আগাছা হলো কোনটা? অ্যামারান্থাস, অর্থাৎ দ্বিতীয় উত্তর। যক্ষা রোগটি হলো
বায়ুবাহিত রোগ অর্থাৎ চিরোত্তর সিয়ন ও স্টকের মধ্যে কলম সৃষ্টি করা হয় জোর কলমে। এরপর ইঁদুর দ্বারা মানুষের দেহে কোন রোগ সংক্রমিত হয়? অবশ্যই প্লেগ হবে। তো এই জায়গাটা প্লেগ লিখছো। এইডস এর পুরো নাম চেয়েছে, দেখে নাও। তাহলে এইডস এর পুরো নাম হচ্ছে ACQUIRED, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি ভাইরাস সিনড্রোম লেখো, সিনড্রোম এটা। এরপর চলো দেখে নেবো কি দিয়েছে। শস্য আবর্তনে দুটি চাষের মাঝে একবার সিম্বিগোত্রীয় উদ্ভিদ চাষ করা হয়। তাহলে এই জায়গাটা সিম্বিগোত্রীয় উদ্ভিদের চাষ করা হয়। এরপর মেজর কার্প কাতলা, মাইনর কার্প বাটা লিখবে বা পুঁটি লিখতে পারো। এরপর দেখো সার্সের পুরো নাম চেয়েছে, এই রোগের উপসর্গ লিখতে বলেছে। দেখো সার্সের সম্পূর্ণ নাম হচ্ছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এই করোনা ভাইরাস 2টা নাও লিখতে পারে, যেহেতু সার্স চেয়েছে তাই করোনা ভাইরাস 2টা লিখবে না। এই রোগের উপসর্গ হলো মূলত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট হয়। এরপর দেখো জৈব সার ও অজৈব সারের পার্থক্য চেয়েছে, দেখে নাও। উৎস হচ্ছে মানুষ দ্বারা উৎপাদিত অজৈব লবণ বা জৈব যৌগ, যা উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক হয়। প্রধানত প্রাকৃতিকভাবে বিয়োজক দ্বারা উৎপাদিত উদ্ভিদের বৃদ্ধি ও ফলনে সহায়ক বিয়োজিত ও পাচিত জৈব পদার্থ উদ্ভিদের পুষ্টি উপাদান সমৃদ্ধ হয়। জৈব সারে তুলনামূলক নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ কম থাকে। হিউমাস সংযোজনের কোনো ভূমিকা নেই, হিউমাস সংযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজৈব জলে সহজে দ্রবীত হয় বলে উদ্ভিদ এই সার দ্রুত গ্রহণ করতে পারে। জলে দ্রবীত না নয় বলে এই সার শস্য উদ্ভিদ ধীরে ধীরে গ্রহণ করে। অজৈব সারে পুষ্টি উপাদান নির্দিষ্ট, জৈব সারে কি পুষ্টি উপাদান নির্দিষ্ট নয়। এরপর দেখো খারিফ ফসল ও রবি ফসল কাকে বলে, উদাহরণ চেয়েছে। দেখো খারিফ ফসল যেসব ফসল সাধারণত বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে চাষ শুরু হয় আর বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসে তোলা হয় তাকে খারিফ ফসল বলে। উদাহরণ কি হবে? ধান, ভুট্টা, তুলো ইত্যাদি। আর রবি ফসলটা দেখে নাও, যেসব ফসল সাধারণত শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে চাষ শুরু হয় আর মার্চ এপ্রিল মাসে ফসল তোলা হয় তাকে রবি ফসল বলে, যেমন গম, বার্লি, ছোলা ইত্যাদি। এরপর যে কোশ্চেনটা দিয়েছে অর্থনৈতিক উপযোগিতার ভিত্তিতে মুরগির 3টি জাতের উদাহরণ সহ বর্ণনা দিতে বলেছে। 3টে জাতের মুরগির বর্ণনা হলো, প্রথমটা হচ্ছে লেয়িং ব্রিড, যেসব মুরগি বছরে 150 থেকে 200 বা আরও বেশি ডিম পাড়ে তাদের লেয়িং ব্রিড বলে, যেমন লেঘর্ন। টেবিল ব্রিড হচ্ছে যেসব মুরগি অধিক পরিমাণে মাংস উৎপন্ন করে তাদের টেবিল ব্রিড বলে, যেমন আসিল, ব্রাহ্মা ইত্যাদি। আর ডুয়াল ব্রিড হচ্ছে যেসব মুরগি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম আর মাংস পাওয়া যায় তাদের ডুয়াল ব্রিড বলে, যেমন প্লাইমাউথ রক, রোড আইল্যান্ড রিড ইত্যাদি। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।